ওকে, আমরা জেন্ড ব্যাচ 4 এর তৃতীয় ক্লাসের আলোচনায় আছি। আমরা গতদিন অপারেটরটা দেখেছিলাম। সো অপারেটরটার ক্ষেত্রে একটা বিষয় অ্যাকচুয়ালি একটু বাদ পড়ে গিয়েছিল। ওই জায়গাটায় আমরা একটু আলোচনাটা সেরে নেই। সেটা ছিল টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা সেক্ষেত্রে আমরা একটু দেখি অপারেটরের কোডের ভেতরেই আমি একটু দেখাই। নর্মালি স্টেটমেন্টগুলোতে টার্নারি অপারেটরের ইউজটা আসে। আমরা গতদিন যে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দেখিয়েছিলাম সেই কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ অ্যান্ড এলসে আমরা টার্নারি অপারেটরের ইউজটা করি। মনে করেন ঠিক এরকম যদি হয়, ইফ কন্ডিশন, সেক্ষেত্রে এরকম আমরা হ্যাঁ এই ধরেন greater than less than। এখন এই কন্ডিশনটা $p না, অনেক আগে থেকেই আছে। তো এটার একটু রান করাই। ও, আমি তো ডে 2তেই ওটাকে দিয়েছি। এ আর বি খুঁজে পায় নাই, খেয়াল করেছেন? এ আর বি কোথা থেকে খুঁজে পাবে? a equal 10, b equal 9। এবার তো এ আর বি কে খুঁজে পাবে, আউটপুট নাই, সো আউটপুটটা ইকো করা নেই। और দেখেন গ্রেটার দেন আসছে, খেয়াল করেছেন? ওকে, এটা শর্ট হ্যান্ড শর্ট কোড। ইফ এলস এর পরিবর্তে এটা লেখা হয়, প্রথমে কন্ডিশন থাকে, দেন অপারেটর, দেন তার টার্নারি অপারেটরটা বেসিক্যালি এরকম। হ্যাঁ, বাট হোয়াট সাইনটা শুরুতে এবং কোলন সাইনটা শেষে এলস এর পরিবর্তে ইউজ হয়। ওকে ওকে ওকে, একটু হোল্ড করেন। আচ্ছা, তাহলে আমি কন্ডিশনাল অপারেটরের গতদিন আমি ইফ এলস ইফ এগুলো দিয়ে শিখিয়েছিলাম এবং সুইচ কেস লাস্টে দেখিয়েছিলাম। সো আমি আপনাদের দুজনকে একটা টাস্ক দিচ্ছি যে একদম সহজ, আজকে যে বার সেই বারের মেসেজ দেখাবে। আজকে যদি সানডে হয়,
গুড ডে, গুড, জাস্ট সিম্পল একটা, টুডে ইজ সানডে, ওকে, মানডে হলে টুডে ইজ মানডে। সো সিমিলার কাইন্ড অফ এক্সাম্পল ইফ, এলস ইফ এবং সুইচ দিয়ে করবেন। আমি দুজনেরই স্ক্রিন শেয়ার করে দেখবো যে সিনটেক্সটা ঠিক আছে কিনা। আপনি ডেট ফাংশন ইউজ করেন, ডেট ফাংশন দিয়ে ডেটা ধরে নেন, ডেটা ধরে কন্ডিশন চালিয়ে যখন যে দিন সেই দিন অনুযায়ী আউটপুট আমাকে শো করান। ওকে, তাহলে এই স্ক্রিনটা হচ্ছে মাঝারুলের, ইফ দিয়ে করেছেন। দাঁড়ান আমি একটু দেখে নিই। আচ্ছা, লাস্টেরটা আপনি এলস ইউজ করতে পারতেন। আর দেন সুইচেরটা দেখান। ঠিক আছে, ঠিক আছে, ওই হুসাইনটা এবার হয় কিনা দেখেন তো। শেয়ার স্ক্রিন দেবেন, শুধু শেয়ার স্ক্রিন। না, ওটা আমার কাছে আসে নাই। কোনো একটা সমস্যা আছে, বাট যাই হোক, এটা তো বোঝা যাচ্ছে তাই কি না? এটা তো খুবই সাধারণ এবং খুব ছোট জিনিস। বাই দ্য ওয়ে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা দেখেন। আচ্ছা, আমি স্টেটমেন্টসে যাচ্ছি, ঠিক আছে। গতদিন যদিও ইফ, ইফ এলস, ইফ এলস ইফ, সুইচ এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে একটু নেস্টিং এর দিকে যাব, এবং এটাও আপনাদের কাছে কঠিন হওয়ার কথা না, যে নর্মালি ইফ আর ইফ এলসেই ম্যাক্সিমাম নেস্টিং গুলো হয়ে থাকে। কোনো কোনো কেসে আপনারা হয়তো ইফ এলস ইফ এর মধ্যে ইফ বা ইফ এলস দেখতে পাবেন। সুইচের মধ্যেও কখনো কখনো ইফ, ইফ এলস এর ইউজ দেখা যেতে পারে, বাট জটিল কেসে। তো স্টেটমেন্ট গুলোকে আমি জাস্ট কাঠামো আকারে লিখছি। দেখেন, আমি যদি এখানে কন্ডিশন বলি, ঠিক আছে, নেস্টিংটা হবে লাইক দ্যাট। ঠিক আছে, যে একটার মধ্যে আরেকটা, একটার মধ্যে আরেকটা। সো এখন ঘটনা হচ্ছে যে দুইভাবে এর ইউজ আছে। এক হচ্ছে যে দুইটা কন্ডিশন ট্রু হলেই ভেতরের একটা কাজ হবে, এটা এক জিনিস। এটাকে এভাবে না লিখলে বেটার একটা পদ্ধতি আছে, যে আপনি দুইটা ইফ কন্ডিশন এভাবে চেকিং এ না গিয়ে ডাবল টাইম খরচ না করে, মনে করেন আপনার একটাই এক্সিকিউশন, এখানে আপনি 10 লাইনের কোড লিখবেন। লাইক আপনি এখানে বলছেন যে 10 লাইন অফ কোড, আপনি এখানে 10 লাইনের কোড লিখেছেন, বাট ঠিক এভাবে দুইটা ইফ কন্ডিশন না চালিয়ে আপনি এরকম বলতে পারেন। আপনি এন্ড দিয়ে কন্ডিশন লিখবেন এবং দেন এটা করবেন। এটা হচ্ছে বেটার চয়েস, আমি বুঝাতে পেরেছি? ওকে, বাট বাট যদি এরকম কোনো কিছু নেস্টিং এর কথা আসে, সেক্ষেত্রে এরকম হতে পারে, লাইক এখানে এই কন্ডিশনটা তখন আর এভাবে চলবে না। নেস্টিং এর প্রয়োজন কখন পড়ে? ধরেন প্রথম কন্ডিশনটা ট্রু হওয়ার পরে কিছু লাইন কোড থাকতে পারে, দ্বিতীয় কন্ডিশনটার পরে
তার ভেতরে কিছু কাজ যেটা হতে পারে, যেটা একেবারে ইউনিক, আবার তার নিচেও কিছু কোড থাকতে পারে। হুম হ্যাঁ, এটা আপনি যেটা যাই করেন না কেন, শুধু ওটা তো জাস্ট ছোট এক্সাম্পলের কথা বলছেন, বাট যখন আপনি রিয়েল লাইফ প্রবলেমের সলিউশনে যাবেন তখন আপনাকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, বা এ ধরনের নেস্টিং এর ইউজ আপনাকে করতে হতে পারে, যে আপনি একটা ইফের মধ্যে আছেন, তার ভেতরে আবার আপনাকে ইফ ইউজ করতে হচ্ছে, বাট প্রথম ইফটার মধ্যে কিছু কোড আছে, তার ভেতরে ইফ আছে, ইফের ভেতরে এলস আছে, ইভেন এখানে ইফ এলস এফ আছে, অথবা সুইচও আসতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? আপনার এখানেও আপনার ইফ এলস আসতে পারে, যে লাইক আপনি এখানে ইফ ইউজ করছেন, কোডের প্রয়োজনে অনেক কিছুই আসতে পারে। আমি বোঝাতে পেরেছি? আপনি ইউজ করতে পারেন, আপনি এই জায়গায় টার্নারি ইউজ করতে পারেন, বাট টার্নারিটা শর্ট কেসে, ছোট ছোট কন্ডিশনাল এরিয়াতে টার্নারির ইউজ আছে, বাট আপনার 10 লাইনের কোড আছে, সেখানে টার্নারি নর্মালি ইউজ হয় না। হ্যাঁ, যে ধরেন এখানে বেশ কিছু লাইনের কোড আছে, এলস এর মধ্যেও বেশ কিছু লাইনের কোড আছে, তখন টার্নারির পরিবর্তে কার্লি ইউজ হয়, বাট ছোট ছোট কন্ডিশনাল এরিয়াতে টার্নারি ইউজ করাটা বেটার। ওকে। হ্যাঁ, সো আমি ইফ এর মধ্যে ইফ দিতে পারি, ইফ এর মধ্যে ইফ এলস আসতে পারে, ইফ এর মধ্যে ইফ এলস ইফ আসতে পারে, ইফ এর মধ্যে সুইচও আসতে পারে। ক্লিয়ার? এবার এলস এ আসি, এলস এর মধ্যে কি ইফ আসতে পারে না? পারেই, রাইট? ইফ এলস ইফ আসতে পারে এবং সুইচও আসতে পারে। সো দ্যাট মিনস যদি কখনো আপনারা দেখেন যে আপনাদের কোডের মধ্যে বা এক্সাম্পলে এরকম করার চেষ্টা করছে, আপনাদের সে ধরনের প্র্যাকটিস থাকাটা জরুরি কিন্তু। হ্যাঁ, হুম, আপনারা প্র্যাকটিসটা ওভাবেই রাখবেন যাতে ওই বিষয়টা এনশিওর থাকে যে আমরা বিষয়গুলো জানি। ওকে, নাও এবার লুপিং এ যাব। লুপের যে বিষয়গুলো আমাদের জানাটা জরুরি সেটা হচ্ছে যে কি কি লুপ আছে শুরুতেই, এবং এটা আমাদের সবার কাছেই জানা। পিএসপি রিপিটেড স্টেটমেন্টস, এর মধ্যে আছে ফর, while, do while আর for each। ঠিক আছে, এই চারটা স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, এদেরকে রিপিটেড স্টেটমেন্ট বলা হয়ে থাকে। যেটা বলা বাঞ্ছনীয় যে যখন নেস্টিং এর হিসেব আসে, ফর আর ফর ইচকেই নর্মালি বেশি নেস্টিং ইউজ করা হয়ে থাকে। হোয়াইল এরও কিছু নেস্টিং আছে, বা ডু হোয়াইলে তেমন কোনো নেস্টিং এর ইউজ দেখা যায় না। ঠিক আছে, এখানেও কিন্তু নেস্টিং আছে। লুপের কাজ হচ্ছে একই কোডকে বারবার এক্সিকিউট করা, ঘোরানো। আমি কি বোঝাতে পেরেছি? লুপের ইউজ কি তাহলে বারবার একই কোডকে এক্সিকিউট করা। তো হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে বারবার এক্সিকিউট করে আর কি লুপ। তো তো ডেফিনেটলি প্রত্যেকটা লুপেরই একটা নির্দিষ্ট রুলস মেনে চলে। রুলস গুলো হচ্ছে যে লুপের তিনটা পয়েন্ট থাকে। একটা হচ্ছে থ্রি মেইন পয়েন্টস
অফ লুপ আর প্রথমটা হচ্ছে স্টার্টিং, দ্বিতীয়টা হচ্ছে কন্ডিশন অ্যান্ড 3 নম্বরটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্ট না, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি হ্যাঁ ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। হ্যাঁ, সো স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টটা বেসিক্যালি কন্ডিশন দিয়েই শেষ হয়, আর ওই স্টার্টিং থেকে এন্ডিং এ যাওয়ার জন্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্টের ইউজ হয়। ফর ইসে এই বিষয়গুলো উজ্জ্ব থাকে। হ্যাঁ, স্টার্টিং, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট উজ্জ্ব থাকে বিকজ ফর ইচ কাজ করে অ্যারে নিয়ে। হ্যাঁ, এরা টোটালি অ্যারে নিয়ে কাজ করে, বাট ফর, হোয়াইল, ডু হোয়াইল এরা ভ্যালু নিয়ে কাজ করে। সো এর কাজ হচ্ছে একই কাজ বারবার করে এক্সিকিউট করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লুপ না থাকলে আমি ডাটা হ্যান্ডেল করতে পারতাম না বা ডাটাগুলোকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারতাম না। রাইট, আপনারা যদি ফেসবুকের কথা বলেন, ফেসবুকে যেটা দেখা যায় যে আপনি কমেন্টস করছেন, কোনো একটা পোস্ট আপনি দিয়েছেন, পোস্টের এগেনস্টে কমেন্টস আসে, সেখানেও কিন্তু লুপের ইউজ আছে যে এক একটা পোস্টের এগেনস্টে আপনার কমেন্টস আলাদা আলাদা করে দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক যদি এরকম হতো যে আপনার ওয়ালে একটাই পোস্ট দেখায় এবং ওই একটা পোস্টের এগেনস্টে একটা করেই মানে একটা করে কমেন্টস দেখায়, তাহলে তো আর একাধিক পার্সন কমেন্টস করতে পারতো না, প্রথমেই যে কমেন্টস করতো তারটাই আসতো, তাই কি না? তো ওই যে ডাটাগুলো যেটা শো করা হচ্ছে সেটা মূলত হচ্ছে লুপের মাধ্যমে। আবার আপনি যখন ইমেল চেক করছেন, আপনি যখন আপনার ইমেলটা চেক করছেন, ইমেলে আপনি দেখবেন যে আপনার ইনবক্সে প্রচুর ইমেল দেখা যাচ্ছে, তো সেখানেও লুপের ইউজ আছে, রাইট? ওকে, সো সো আমরা ফর লুপের ইউজটা অ্যাকচুয়ালি একটু করি। ফর সিনট্যাক্স অনুযায়ী শুরুতে ইনিশিয়ালাইজেশন, এখানে বসবে কন্ডিশন, তারপরে বসে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে হচ্ছে আপনার কোড যেটা এক্সিকিউট হবে। তো আমি ইনিশিয়াল একটা ভ্যালু নিচ্ছি, লাইক i ইকুয়াল 1, কন্ডিশনে আমি বলে দিচ্ছি যে i লেস ইকুয়াল 10, এবং এটা মূলত যেহেতু 1 থেকে 10 পর্যন্ত আমাকে যেতে হবে, আমাকে বাড়তে হবে ভ্যালুগুলো, রাইট? ইকো $i বিআর, ঠিক আছে? এখানে কি হবে, এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তাই কি না? আমার কোনটা রান করেছে? আমার লুপটা তো রান করিনি, আমি কাকে রান করিয়েছি? স্টেটমেন্টকে রান করিয়েছি, লুপটাকে রান করা। এই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমি যদি 100 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, কি করব? ইনিশিয়ালি 100 দিলাম, লেস দেন ইকুয়াল 1 দিব, উল্টা বলেছেন।
এটা লেস দেন আছে, এটা গ্রেটার দেন করতে হবে। হুম, তাহলেই হবে। এটা হলে কি হতো? হুম, এরর দেখাবে? মাইনাস ভ্যালু কেন আসবে? এত ছোট জিনিসে ঘাবড়ে যাবেন না, এটা তো খুবই সাধারণ জিনিস না। গুলিয়ে গেছে এদের মাথা। আউটপুট কি হবে? এতক্ষণ লাগলে তো ফেল হয়ে যাবেন, হ্যাঁ। এতক্ষণ লাগলে তো ফেল হয়ে যাবেন। কন্ডিশনই তো ফলস, লুপে ঢুকে কি করে? 100। হুম, কন্ডিশন কি ফলস হবে না? ফলস হলে তো লুপ কি ঘুরে? প্রথমবারেই তো ঢুকবে না, হ্যাঁ। হুম, আই গ্রেটার ইকুয়াল, লাইক আমি যদি 90 দেই তাহলে এখন প্রিন্ট হবে কি 100 থেকে 90 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, তাই কি না? ওকে, তো আমি আমি আপনাদের কাছ থেকে 100 থেকে 150-এর মধ্যে ইভেন ভ্যালু আর 100 থেকে 50-এর মধ্যে অড ভ্যালু দেখতে চাচ্ছি। দুইটা আলাদা লুপ লিখেন। 100 থেকে 150-এর মধ্যে ইভেন ভ্যালু আর 100 থেকে 50-এর মধ্যে অড ভ্যালু দেখতে চাচ্ছি। কোড লিখেন। বুঝতে পেরেছেন? হুম, দেখেন। না, মাঝারেরটা করেন। আপনারটা আজকে কুফা ধরেছে, সকালে দেখিয়েছেন তো একবার শুরুতে, এই জন্য আর এবার আর দেখাচ্ছে না। মাঝারটা শেয়ার করেন। বন্ধ করার প্রয়োজন পড়ে না, অটোমেটিকই বন্ধ হয়ে যায়। হুম, হ্যাঁ ঠিক আছে, ইভেন্টটা দিয়ে হয়েছে, অডটা বের করেন। হুম, ইভেন্টটাতে জানতো একটু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অডে যান, অডে যান। হুম, ঠিক আছে, ঠিক আছে। আমার স্ক্রিন পেয়েছেন?
ওকে, দ্যাটস গ্রেট। এখন মনে করেন আমি আপনাদের দু একটা কোশ্চেন নিয়ে কথা বলি। না, এখনো কেউ হয় নাই। হলে তো আপনারা জানতেই পারবেন। হ্যাঁ, হুম, এখনো হয় নাই। এক্সাম 1 ব্যাচে 2 জন দিয়েছে, ওরা পাশ করতে পারে নাই। আবার অ্যাটেম্প করবে, এরা হয়তো এপ্রিল মে জুনের দিকে আবার অ্যাটেম্প করবে। এক্সাম ফি $195, 16-17 হাজার, 17,000 হুম। আচ্ছা, একটু বলেন তো, which of the following tags is used in PHP script? প্রথম কোশ্চেনটার অ্যান্সার বলেন। আমি যাকে বলবো, হ্যাঁ, which of the following equivalents to true if the two operators are not of the same data type or do not have the same value? ওকে, হ্যাঁ ঠিক আছে। 3 নম্বরের অ্যান্সার বলবে, হুসাইন বলবে। করেন। হ্যাঁ, মাঝারও করেন। আপনি ওরটা না হলে আপনারটা আপনাকে জিজ্ঞেস করবো। ওকে, মাঝার এক্সপ্লেইন করেন। হুসাইন 74 কারেক্ট অ্যান্সার। আপনি এক্সপ্লেইন করেন, আমাকে একটু বলেন যে কিভাবে 74 হলো। হুম, 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 ওকে, হুম, 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 60, 14 প্লাস 60 হচ্ছে 74। ওকে, ঠিক আছে। মাঝার 4 নম্বরের অ্যান্সার বলেন।
হুসাইন কেন ট্রু বলেন? হুম, ঠিক আছে। Which of the following operator is are correct regarding variable scope in PSP? বলেন। হুম হুম, এটা গতদিনই আমরা পড়েছি। 6 নম্বরের অ্যান্সার বলেন। আজকে হ্যাঁ, খাতা কলম নিয়েই বসেন। আমি তো বলবো না। আপনারা ক্যালকুলেট করতে থাকেন, আমি পানি নিয়ে আসি। হ্যালো, কোড রান করেছেন নাকি? আউটপুট কি বলেন? বলেন। ACDE মেলায়, হ্যাঁ? আমি এখন মাথা খাটাচ্ছি না, কপি করে পেস্ট করে দিই। দেখেন, A1 Y2 মানে X1 Y2 X1 Y3 X2 Y1 আর X2 Y3,
সো আপনার মেলান x2 y3 হবে x1 y3, ওকে, রাইট। যেটা সেম আছে মানে x1 y1 হবে না, x2 y2 হবে না, x3 y3 হবে না। হ্যাঁ, ও তো যাবেই তো না, x3 তো না, এটা 2 পর্যন্ত আছে, রাইট। আচ্ছা, তা এইগুলো নিচের গুলো আবার অ্যারের ইউজ আছে, লুপ অ্যারে চলে আসছে। আমি ফর পর্যন্ত ছিলাম, এই কারণে ওইগুলো পর্যন্ত আমি গেলাম, যদিও নিচে একটা সুইচ কেসের এক্সাম্পল আছে। হুম, বা সুইচ নিয়ে যেহেতু অ্যারে এখনো আলোচনা করি নাই, এই সুইচটা একটু বলেন তো, একদম 15 নম্বরে। হুম হুম হুসেন, হুসেন, এটা হবে বি নাম্বার, ফার্স্ট স্টেপ। মিস করলেন কেন? এই যে এখানে তো ব্রেক নাই, খেয়াল করেন না? হুম 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 এখন এই ডিফল্টটা হবে ফার্স্ট টেক ডিফল্ট। আমি নিচেরটা আমি নিজেও মিস করেছিলাম, হ্যাঁ। 1 নম্বরটা অ্যান্সার হবে, কারণ এখানেও ব্রেক নেই। হুম, হ্যাঁ, সবগুলো কেসেই ব্রেক লাগে, আদারওয়াইজ কন্টিনিউ হয়ে যায়। এগুলো খেয়াল করবেন, হ্যাঁ, আপনাদের কোশ্চিন গুলো বেসিক্যালি এরকমই হবে। মানে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমি বোঝাতে পেরেছি? ডিফল্টে না তো, ডিফল্টের উপরে ব্রেক নাই তো। কেস 2 কেস 3 কোনোটাতেই ব্রেক নাই। ফার্স্ট টেক তারপরে তো ডিফল্ট চলে আসবে, কারণ কেস 3 তেও কোনো ব্রেক নাই। মাঝারুল বোঝা, তিনটাই প্রিন্ট হয়ে যাবে, কারণ দুই, হ্যাঁ, ওখানে ব্রেক নাই। এই যে দেখেন, এই জায়গায় ব্রেক থাকার কথা ছিল না, সে তো নেই। উপরেও কোনো ব্রেক নাই। সো বেসিক্যালি প্রিন্ট হয়ে যাবে তিনটাই। এই যে ফেড টেক ডিফল্ট। হুম, এটা মকের ছোট কোশ্চিন, হ্যাঁ, এটা বেসিক লেভেলের কোশ্চিন। না, এই এত সহজ আসবে না, হ্যাঁ। বাট শুরুর জন্য এটা ঠিক আছে, হ্যাঁ, একদম ফার্স্ট কোশ্চেন হিসেবে, বেসিক কোশ্চেন হিসেবে। প্র্যাকটিস আপনারা 500 মতো কোশ্চেন করবেন, বাট পরীক্ষা দেওয়ার আগে যেন 5000 কোশ্চেন আপনারা প্র্যাকটিস করেন। আমি একটা বই দিয়েছিলাম, ওই বইটা দেখেছেন? বাট ওখানে প্রচুর কোশ্চিন আছে, এটা খেয়াল করেছেন? হুম, আচ্ছা। সো আমরা বুঝতে পারছি যে ছোট ছোট বিষয়গুলোর উপরে কিছু কিছু কোশ্চিন টানা যায়, তাই না? বা কিছু কিছু কোশ্চিন করলেও করা যেতে পারে। যদিও আমরা ফর ইচ লুপ জানি না, আমরা কিন্তু ওই যে রেফারেন্স ভেরিয়েবলের কনসেপ্টটা জানি, ওইটা একটু মাথায় রাখবেন। ভেরিয়েবল থেকে যদি কোনো কোশ্চিন হয়, রেফারেন্স দিয়ে আহ, ওইটাকে পেঁচানোর চেষ্টা করা হয়, হ্যাঁ।
সো কিছু কিছু নোট অপারেটর গুলোর মধ্যে কখনো কখনো বাইনারি মানে লজিক্যাল এবং বিট ওয়াইজ অপারেটর দিয়ে কোশ্চিন করে, অথবা অপারেটর থেকে প্রিসিডেন্স অনুযায়ী কোশ্চিন আসে। আর ভেরিয়েবল থেকে যদি কখনো কোনো কোশ্চিন করে, সেখানে প্যাচ দেওয়ার জন্য রেফারেন্স অবশ্যই ইউজ করে। হুম, তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, লুপ নিয়ে আমি কথা বলছিলাম, ফর লুপ নিয়ে আমি কথা বলেছি। লুপের ভেতরে লুপের একটা এক্সাম্পল, ফরের ভেতরে ফর আপনাদের দিলাম, আপনারা কিন্তু একটু একটু করে পারলেন এবং এক্সাম্পলটাও করতে পেরেছেন। বেসিক্যালি হোয়াইলের যে কনসেপ্টটা, হোয়াইলেও ইনিশিয়ালাইজেশন থাকে, তারপরে কন্ডিশন বসে, দেন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হয়, এটা নিচে আসে। হ্যাঁ, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টটা কোথায় হয়? নিচে, মানে লুপ যেখানে শেষ হচ্ছে ঠিক ইমিডিয়েটলি তার উপরে। আমি বোঝাতে পেরেছি? এখানে লুপের মতোই, ফর লুপের মতোই, ফর লুপে ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ মানে কনসেপ্ট সেম, সিনটেক্স আলাদা এবং স্ট্রাকচার আলাদা। লুপে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট শুরুতে হয়, এটা শেষে হয়। কন্ডিশন চেক হয়, বাট ইনিশিয়াল ভ্যালুটা শুরুতেই দেয়া থাকে। হ্যাঁ, আলাদা করে দেয়া থাকে, মানে এই তিনটা পয়েন্ট আলাদা আলাদা জায়গায় বসানো হয়। ফর লুপে যেরকম একই লাইনে বসানো হয় এবং একই সিরিয়ালে এক্সিকিউট হয়, এখানে সেটা তা হয় না। ওকে, সো সিমিলার জিনিস আমরা যদি দেখি। হ্যালো, একটু হোল্ড করেন আপনারা, হ্যাঁ একটু হোল্ড করেন। না না, ক্লাস শেষ। হ্যালো, হ্যাঁ মাঝার আছেন? হ্যালো মাঝার, হ্যাঁ দেখেন তো। ওকে, তাহলে এই যে লুপটা যেটা হলো যে ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটাতে যদি আমি আবার বলি যে ফরের মতো যেরকম আপনি বড় থেকে ছোট, অড ছোট থেকে বড় ইভেন করেছিলেন, ওইটা একটু ইমপ্লিমেন্ট করেন তো এখানে। হ্যালো, হ্যাঁ যেটা ফর দিয়ে করেছিলেন সেটা হোয়াইল দিয়ে করেন। আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ, যেটা ফর ছিল ওটা হোয়াইল করেন। আহ, এখন এখন ওই হোয়াইলের আমি একটু বলি যে হুসাইন, আমি 10 থেকে 30 পর্যন্ত ভ্যালু দেখতে চাচ্ছি, বাট প্রতিটা ভ্যালুর মধ্যে 2 করে করে গ্যাপ থাকবে, লাইক 13, হ্যাঁ ইনিশিয়াল মান 10, 30, তারপর I প্লাস ইকুয়াল টু, হ্যাঁ হুসাইন ঠিক আছে, ওই কি বলে মাঝার। তাহলে এখন 10 থেকে 30-এর মধ্যে কি আসবে? হ্যাঁ, কি হলো?
আমি কত করে গ্যাপ দিতে বলেছি? কিন্তু 11 এক গ্যাপ, 2 করেই তো গ্যাপ আছে, তাই না? আচ্ছা, তো আমি আপনাদের দুজনকে দুটা টাস্ক দিচ্ছি, যেটা হোমওয়ার্ক, ঠিক আছে? আপনারা আগামী দিন নিজে করার চেষ্টা করবেন, তারপর ইন্টারনেটের হেল্প নেবেন যদি না পারেন। ওকে, এটা প্রচুর এক্সাম্পল আছে এবং এটা প্রোগ্রামিং এর শুরুতে এটা শেখানো হয়, প্রাইম নাম্বার এবং ফিবোনাকি নাম্বার, ঠিক আছে? প্রাইম নাম্বার এবং ফিবোনাকি নাম্বার। হ্যাঁ, ফিবোনাকি, ফিবো বো, হ্যাঁ, ফিবোনাকি নাম্বার রুলসটা হচ্ছে যে সে এবং তার আগের নাম্বারের যোগফল হবে তার পরেরটা, ঠিক আছে? আর প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। হুম, সেগুলো হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, তাহলে এই দুটা হোমওয়ার্ক আপনাদের থাকলো, আপনারা এই দুটা হোমওয়ার্ক করবেন, প্রাইম নাম্বার এবং ফিবোনাকি নাম্বার উইথ দ্য হেল্প অফ ইফ মানে স্টেটমেন্ট অ্যান্ড লুপ। এবার ডু হোয়াইলের কনসেপ্টে আমি একটু যাব। I equal 1, do equal $i plus plus while $i less equal 10। হ্যাঁ, মাঝার, হ্যাঁ, আউটপুট কত হবে? তারপর হ্যাঁ, তারপরে আর প্রিন্ট হবে না, কারণ আচ্ছা, বিকজ লুপ যখন ইটারেট হবে এই কন্ডিশনটা ট্রু হতে হবে, যেহেতু কন্ডিশন ফলস, অন্যান্য লুপ যেমন ফর লুপ এবং হোয়াইল লুপ কন্ডিশন ট্রু না হলে লুপ ঘোরেই না। বা ডু হোয়াইল লুপ একবার এক্সিকিউট করে, দ্বিতীয়বার এক্সিকিউশন পিরিয়ডে সে লুপ চেক করে। ওকে, দ্বিতীয়বারের এক্সিকিউশন পিরিয়ডে সে লুপ চেক করে। সো ইন হিয়ার কন্ডিশনটা ফলস হয়ে যাবে, বিকজ আয়ের মান 10, 11 এবং আবার একটা ইনক্রিমেন্টের পর সে 12 হয়ে যাবে। বাই দ্য ওয়ে, সো ডু হোয়াইলের সিম্পল সিনটেক্সটা আমরা জানা থাকলো, যদি আমরা লুপিং কনসেপ্টে যাই জটিল করার ক্ষেত্রে বা ছোট ছোট কেসে, আপনারা এখান থেকেও কিছু কোশ্চিন এক্সপেক্ট করতে পারেন।
ওকে, পরের লুপটা হচ্ছে ফর ইচ লুপ। হ্যাঁ, তাই বলছি। অ্যারে অ্যাজ দিস, এই হচ্ছে লুপের সিনট্যাক্স। সো অ্যারে যেটা বলা হচ্ছে বেসিক্যালি প্রথম যেটা ভেরিয়েবল আকারে আছে সেটা অ্যারে ভেরিয়েবল হতে হবে, এবং তার উপর বেস করে অ্যারের উপর বেস করে এটা ভ্যালুও হতে পারে আবার অ্যারেও হতে পারে। সো অ্যারে কি সেটা আমরা জানি না। সো ফর ইচ লুপটা জানার আগে আমাদের অ্যারে সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। ওকে, তো অ্যারে কি একটু বলেন তো আমাকে। হলো না, মাঝার বলেন। হুম, কেন? আহ, এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল। ওকে, আমি আবারও বলছি, অ্যারে কি, এটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, এটা মনে রাখবেন আপনারা। সার্টিফাইড হয়ে গেলে অথবা সার্টিফাইড কোর্স করার পরে কোশ্চেনের যখন করা হবে তখন আপনাকে কিন্তু স্মার্টলি কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে, যেটা শুনে এক্সামিনাররা যেন খুশি হয়। হ্যাঁ, না না না, এটা বলছি যে লাইক আপনি সার্টিফাইড হয়েছেন তাই বলে এই না যে আপনি সরাসরি জব পেয়ে যাবেন, রাইট? আপনি তো কোনো একটা কোম্পানিতে গেলে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, তখন আপনার কাছ থেকে সাদামাটা কোশ্চেনের অ্যান্সার তারা এক্সপেক্ট করবে না। ছোট জিনিসের অ্যান্সারও স্মার্টলি যেন দিতে পারেন সেটার ব্যবস্থা থাকতে হবে। এই কারণে খুঁটিনাটি সবকিছু আপনাদের পড়া থাকতে হবে, বিশেষ করে থিওরি। মানে পিএসপি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কি বলেছে, মানে জেন্ট সার্টিফিকেশনের অর্থ হচ্ছে পিএসপি সম্পর্কে আপনি খুব কনক্রিট নলেজ রাখেন। কনক্রিট বলতে একদম মানে তার একদম সোল যে ইনফরমেশনগুলো একদম আত্মিক, পিএসপির নিজস্ব, এবং পিএসপি যেগুলো নিয়ে গর্ব করে সেই ইনফরমেশনগুলো আপনি জানেন। ওকে, তো অ্যারে কি, অ্যারে হচ্ছে স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আপনি একাধিক ভ্যালু স্টোর করতে পারেন, এবং ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। রিপিট করছি, অ্যারে কি, স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আপনি একাধিক ভ্যালু স্টোর করতে পারেন, ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। ওকে, ওকে, স্পেশাল টাইপের ভেরিয়েবল বলা হচ্ছে এবং যেখানে আপনি একাধিক ভ্যালু স্টোর করতে পারেন এবং ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। এখানে কথা হচ্ছে যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে কিন্তু বলা নেই সেম টাইপের ভ্যালু, কারণ পিএসপি ডাটা টাইপ নিয়ে কনসার্ন না, সে ডাটা টাইপ নিজেই ডিফাইন করে। একই অ্যারেতে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু আপনি স্টোর করতে পারেন। দ্যাট মিন্স নাম থাকবে একটা, ইন্ডেক্স থাকবে অনেকগুলো, ভ্যালুর টাইপও অনেকগুলো হতে পারে। ইন্ডেক্সের উপর বেস করে অ্যারেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ইন্ডেক্স হলে সেটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, আর একাধিক হলে সেটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয়ে থাকে। ওকে, নর্মালি দুইটা ডাইমেনশনই হয়, সিঙ্গেল ডাইমেনশন এবং টু ডাইমেনশন বা মাল্টি ডাইমেনশন। এটা টু ডাইমেনশন না বলে মাল্টি ডাইমেনশন বলাটাই ভালো। ওকে, আবার ওয়ান ডাইমেনশন যেটা সিঙ্গেল ডাইমেনশন, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউমেরিক এবং অ্যানাদার ওয়ান হচ্ছে অ্যাসোসিয়েটিভ। রিপিট করছি, নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে।
না বলাই ভালো। ইন্ডেক্স অ্যারে কনফিউশন ক্রিয়েট করে, আপনি নিউমেরিক অ্যারে বলবেন অথবা অ্যাসোসিয়েটিভ অ্যারে বলবেন। ঠিক আছে? না, ইচ্ছে মতো না। ধরেন একটা ডাইমেনশনের একটা ইন্ডেক্সের মধ্যে আরেকটা অ্যারে ঢোকানো আছে, মানে অ্যারের ভেতরে অ্যারে আসলে সেটা মাল্টি ডাইমেনশন হয়। ইচ্ছে মতো বলে কোনো কিছু নাই। হ্যাঁ, 2D হতে পারে, 2Dটাই মূলত মাল্টি ডাইমেনশন হিসেবে ধরা হয়। ওকে, অ্যারে। ওকে, আপনাদের জন্য নিলাম আরেকটা ফাইল। অ্যারে সংজ্ঞা বলেছি, এখন অ্যারে ডিক্লারেশন বলছি। হ্যাঁ, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি। এখন এই ডাটা একটা অ্যারে হয়ে গেছে। ওকে, ডাটা একটা অ্যারে হয়েছে, জাস্ট অ্যারে ডিক্লারেশন হয়েছে। এটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে। অ্যারেকে আউটপুটে দেখার জন্য আমরা যদি এরকম লিখি, ওকে, যদি আমরা দেখি এটা একটা ব্ল্যাঙ্ক অ্যারে, খেয়াল করেছেন? বাট আমি যদি এখানে ভ্যালু সেট করি, 4টা ভ্যালু আছে না? অ্যারে ডিক্লেয়ার করার সাথে সাথে আমি ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। একটু খেয়াল করেন যে প্রথম ভ্যালুটা অটোমেটিক এই 10 0তম ইন্ডেক্সে অ্যাসাইন হয়েছে, দেন 1 2 এবং 3। সো ইন্ডেক্স আছে 4টা, 0 1 2 3। তো অ্যারে মূলত যখন ইন্ডেক্স ক্রিয়েট করে তখন 0 থেকে শুরু করে এবং এটা লিনিয়ারলি যায়, মানে কোনো এলোমেলো ভাবে যায় না। ওকে, যখন আপনি নিজের থেকে অ্যারেতে ভ্যালু অ্যাসাইন না, ইন্ডেক্সে ভ্যালু অ্যাসাইন না করে দায়িত্বটা আপনি ল্যাঙ্গুয়েজকে দিয়ে দেন, যে আপনি সরাসরি ভ্যালু দিচ্ছেন, এটা অটোমেটিক সেই ইন্ডেক্স ক্রিয়েট করে সেখানে রেখে দিচ্ছে। আবার আপনি চাইলে নিজের থেকেও ভ্যালু দিতে পারেন, যে লাইক একটা সহজ পদ্ধতি আছে ভ্যালু দেওয়ার, যেটা রিডেবল আর কি। এটা অনেক সময় একটু অনেকের কাছে প্রাথমিকভাবে কঠিন মনে হয়, এরকম করে লিখে অনেকে। এটা মোর, হ্যাঁ, এই এই হচ্ছে একদম এক্স্যাক্টলি আগের আগের মতোই, এখানে কোনো পরিবর্তন নেই, বোঝা যাচ্ছে? বাট আপনি এলোমেলো করে ইন্ডেক্স দিয়েছেন 0 1 4 6, একটু খেয়াল করেন এখানে ওই হিসেবেই কিন্তু কাজ করছে। ওকে, তার মানে আপনি যদি এখানে এই ইন্ডেক্সগুলো মিস করেন প্রবলেম নেই, বাট নিউমেরিক আপনি যখন ল্যাঙ্গুয়েজকে দায়িত্ব দেন সে কিন্তু সিরিয়ালি ইন্ডেক্সটা ক্রিয়েট করে, আর আপনি যখন নিজে বসিয়ে দেন তখন আপনি ইচ্ছে মতো ইন্ডেক্স এ ভ্যালু সেট করতে পারেন, যদিও সেগুলো সবই কি নিউমেরিক। ওকে, ইন্ডেক্সগুলোর নাম কি নিউমেরিক। আবার অ্যারে থেকে ভ্যালু ইন্ডেক্স ধরার জন্য মনে করেন আমরা তো এখানে ইকো করেছি, প্রিন্টার করেছি। আমি যদি বলি যে একটা ভ্যালু নিব লাইক 2 এর ইন্ডেক্সের ভ্যালু নিব,
2 থেকে কল করলে এখানে 44 আসবে, তাই কিনা? এই যে 44 আসছে না? ওকে, এখন আমি 2তম ইন্ডেক্সটা রাখিই নাই, 4 ইন্ডেক্স আছে, তখন কি হবে? আমাকে বলবে আনডিফাইন অফসেট। ঠিক আছে, তো এই অ্যারেটাকে আমরা নিউমেরিক অ্যারে বলি। ওকে, এই ধরনের অ্যারেকে আমরা কি বলি? নিউমেরিক অ্যারে। ঠিক একইভাবে আমি যদি হবে একই কথা। দেখেন, আমি ইন্ডেক্সগুলোকে নাম দিয়ে অ্যাসাইন করেছি এবং কিছু ভ্যালু রেখেছি। ভ্যালু আসছে নেম, এজ অ্যান্ড সিটি। সো এটা হচ্ছে শর্টকাট অ্যারে ডিক্লারেশনের। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট মিনস ইন্ডেক্স, এটা বেসিক্যালি অ্যারে হিসেবে ধরে নেওয়া হয়। ওকে, আচ্ছা, ইন্ডেক্সের নাম আমি সেট করেছি, সো এই নামগুলোকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স। ওকে, ওকে, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স। এই কারণে এই নিউমেরিক অ্যারে দুইটা পার্ট। এই প্রথমটাকে আমরা বলি নিউমেরিক, মানে নিউমেরিক অ্যারে না, সরি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে দুইটা পার্ট, নিউমেরিক অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। নিউমেরিকে নাম্বার দিয়ে ইন্ডেক্সের নাম্বার দেওয়া হয়, আর অ্যাসোসিয়েটিভে নাম দেওয়া হয়। এটা স্ট্রিং আকারে থাকে। নাম আপনি ইচ্ছে মতো দিতে পারেন, বাট এটা মিনিংফুল নাম দেওয়াই ভালো। প্রোগ্রামিংয়ের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করে থাকি। ওকে, নিউমেরিক অ্যারের ইউজ একেবারেই কম হয়ে থাকে। তো এখন আমি 2D অ্যারেটাতে পরে যাব নেক্সট ক্লাসে। আমি একটা ফর ইচ লুপের ইউজ করছি। দেখেন, ডলার ভ্যালু বিআর। সো ফর ইচ লুপের ইউজটা বলছি। ফর ইচ লুপ অ্যারে নিয়ে কাজ করে, আর অ্যারে থেকে একটা একটা করে ভ্যালু এই পাশের ভেরিয়েবলে সে অ্যাসাইন করে। সো কিভাবে শুরু করবে? প্রথম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে সে শুরু করবে। ইন্ডেক্সে, মানে অ্যারেতে যতগুলো ইন্ডেক্স আছে অ্যারে ততবারই ঘুরবে। ওকে, সো লুপ ততবারই ঘুরবে। মনে করেন আমার অ্যারেতে 10টা ভ্যালু আছে, লুপ 10 বার ঘুরবে। অ্যারেতে একটা ভ্যালু আছে, লুপ একবার ঘুরবে। হুম, একদম ইনিশিয়াল ইন্ডেক্স থেকে সে শুরু করে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত এক্সিকিউট করে। অ্যারে যদি নিউমেরিক বা অ্যাসোসিয়েটিভ হয় এবং সেটা যদি ওয়ান ডাইমেনশনাল হয়, তাহলে অ্যারে একটা করে ভ্যালু পাশের ভেরিয়েবলে অ্যাসাইন করে এবং এই ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট দিয়েছি। দ্যাট মিনস এখন সাহিল 9 এবং ঢাকা দেখাবে। বোঝা যাচ্ছে? অ্যারের যদি ভ্যালু বাড়তে থাকে, তাহলে ওই ভ্যালুটা ঠিক ওভাবেই সে প্রিন্ট করতে থাকে। ওকে, আমি বোঝাতে পেরেছি? সিমিলার ভাবে আমরা যদি নিউমেরিক অ্যারের কথা বলি,
দেখেন নিউমেরিক্যালের কথা বলি, একই কাজই সে করবে। 10 40 44 70 ভেতরের ভ্যালুগুলো দিচ্ছে, 44 70 ভেতরের ভ্যালুগুলো সে দিচ্ছে। এর নাম্বারগুলো কিন্তু সে ভেতরে ইন্ডেক্সের নাম্বার নিয়ে কিন্তু সে কনসার্ন না, খেয়াল করেছেন? সে নাম্বারিং সিরিয়ালটা নিয়ে কনসার্ন। সো আমি এটা দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনাকে ইন্ডেক্স ওলটপালট করে দিয়ে ভ্যালু প্রিন্ট করতে দিতে পারে। সো আমরা হয়তো অনেকেই মনে করব যে আউটপুটটা এরকম হবে 10 40 70 44, বাট আউটপুট কি এসেছে 10 40 44 70, খেয়াল করেছেন? ওকে, এটা একটু মাথায় রাখবেন, এই ভুলটা অনেকেই করে বসে। সো এটা ছিল নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে ইউজ এবং ফর ইচ লুপ কিভাবে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করে সেটা সম্পর্কে ধারণা। আমরা নেক্সট ক্লাসে একটা ছোট পরীক্ষা নিব, ঠিক আছে? তো ওখানে 2D এই যা শেষ হয়েছে তার উপরে ভেরিয়েবল, অপারেটর, স্টেটমেন্ট অ্যান্ড লুপ এর উপরেই পরীক্ষা হবে। তো টু ডি অ্যারেটাও কাউন্টারে থাকবে। যদিও 2D অ্যারে বলি নাই, বা 2D অ্যারেটা একটু দেখে নেবেন। আমি কনসিডার করব পরীক্ষায় যদি একটু খারাপ করেন, বাট 2D অ্যারেটাও একটু পড়াশোনা করে রাখবেন। ওকে ওকে, আমি আপনাদের গুগল ড্রাইভে ফাইলটা দিয়ে দিব। দুইজনেরই ইমেল অ্যাড্রেস আমার কাছে দেয়া আছে, যদি না দেয়া থাকে একটু শেয়ার করেন আমার সাথে। ওকে, ওই একই ফোল্ডারে আমি দিয়ে দিব, হ্যাঁ, আর আগেরটা আমি ফেলে দিব। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে।